পরের পর্বে আমরা দেখতে পাই জিউন সিউয়ের টিমে যোগ দেওয়ার পর সবার মাথায় কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। এরপর জিউন ভাবছিল যে সিউয়ের টিমে যোগ দিয়ে সে কোনো ভুল করেছে কিনা। তখন সিউ বলে, এই ক্যাফেনগুলো খাও, এগুলো খেলে তোমার চিন্তা দূর হবে। আর বলে, আমাদের হাতে আর মাত্র 7 দিন আছে, এর মধ্যেই আমাদের একটা ভালো এবং উন্নত মানের বড় বাজারে লঞ্চ করতে হবে। পরে সিউ বসে কাজ করছিল, তখন জিউন লক্ষ্য করে সিউয়ের টেবিল একদম পরিষ্কার আর ঝকঝক করছে। আর মনে মনে বলে, এই মেয়েটা হাসলেও অদ্ভুত দেখায়, না হাসলেও অদ্ভুত দেখায়। তখন সিউ তাকে দেখে ফেলে। তারপর সিউ তাকে মেসেজের মাধ্যমে জানায়, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জিউন জানায় না। তারপর জিউন তার কাজ শুরু করে, কিন্তু তার কিবোর্ডে অনেক সাউন্ড থাকায় সিউ আবারও মেসেজের মাধ্যমে তাকে জানায়, কম আওয়াজওয়ালা কিবোর্ড নিয়ে নিও। তারপর জিউন লক্ষ্য করে সিউ এর মাথার উপরে কালো মেঘ, আর মনে মনে বলে, যখন কাজ করে তখন এই কালো মেঘ আরো বড় হয়ে যায়। তারপর তারা চলে আসে ল্যাবে। তারা যে গোল বড় বানানোর চেষ্টা করছে সেটা একটু সফল হচ্ছে। তখন মিস্টার কিং নামক লোকটি সিউকে বলে, আপনার মাথায় এরকম বুদ্ধি আসলো কোথা থেকে? সিউ জানায় আইসি স্পাইকের মাধ্যমে। কিন্তু সবাই বুঝে ফেলে এই বুদ্ধিটা আসলে জিউনের, কিন্তু কিছু বলতে পারে না। আর জিউন ভাবতে থাকে, সব বস একই, সবাই বাটপার। তখন সিউ বলে, সবাই ঠিকই ভেবেছ, এই আইডিয়াটা আসলে জিউনের। তখন সেখানে একজন গোল বরফ নিয়ে আসে। সেটা দেখে সিউ বলে, এখনো পরিষ্কার হয়নি, ফ্রিজের টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে দেখো। তারপর জিউনের পুরনো বস কিছু ফাইল রিপোর্টের জন্য জিউনের উপর চিৎকার চেঁচামেচি করছিল। তখন সিউ বলে, রিপোর্ট লেখার দায়িত্ব তো প্রেজেন্টারের হয়। পুরনো বস তখন বলে, টিমে যে ভালো কাজ করে তাকে দেওয়া হয়, তুমি কিভাবে জানবে? তুমি তো একা একা কাজ করো। জিউনকে বলে, টিম ছেড়েছো ভালো কথা, কিন্তু যে কাজ ছিল ওইটা তো শেষ করবে নাকি? তখন সিউ এর সাথে পুরনো বসের হালকা পাতলা ঝগড়া হয়। তারপর জিউন বলে, আচ্ছা আমি দুজনের রিপোর্টই জলদি দিয়ে দিব। এরপর আমাদের নোয়া নামের ওই মেয়েটিকে দেখানো হয়। তার সাথে তার বড় বোন হঠাৎ করে দেখা করতে আসে, কিন্তু তার বোনকে দেখে বোন কম ভাই বেশি মনে হচ্ছিল। যাই হোক, নোয়া তার বোনকে বলে, এইরকম আজব জামা কাপড় পরে এসেছো কেন? তার বোন বলে, আরে আমি পাশে গেম খেলতে এসেছিলাম, ভাবলাম তোমার সাথে ডিনার করে যাই। পরে নোয়া তার বোনকে নিয়ে চলে যায়। এরপর আমাদের জিউনকে দেখানো হয়, সে তার আজকের কাজ কমপ্লিট করে ইমেইলে সেগুলো পাঠিয়ে দেয় আর চলে যেতে থাকে। তখন জিউন দেখে সিও আসছে। এটা দেখে জিউন বলে, কি হয়েছে? সিউ বলে, আমারও তো ঘর আছে, আমারও তো বাসায় যেতে হবে নাকি? তারপর বাসে সিউ অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকে। জিউন বলে, আপনি চাইলে বসতে পারেন। উত্তরে সিউ বলে, আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। তারপর সিউর স্টপ চলে আসে। তাই জিউন বলে, স্যার আপনার ঠিকানায় চলে এসেছেন। উত্তরে সিউ বলে, প্রতিদিন আমি এই জায়গায় নামি না, যেদিন ব্যায়াম করি না সেদিন এখানে নামি, পরে হেঁটে বাসায় চলে যাই। আজকে সকালে অনেক ব্যায়াম করেছি। জিউন বলে, তাহলে আপনি আরাম কখন করেন? সিউ বলে, ব্যায়াম করাও তো একটা আরাম। এইটা শুনে জিউন অদ্ভুত ভাবে হাসতে থাকে। এরপর সিউ জিউনকে গুড নাইট বলে চলে যায়। এরপর আমাদের ওই নোয়াকে দেখানো হয় তার বয়ফ্রেন্ডের সাথে। তার বয়ফ্রেন্ড তাকে জানায় সে নাকি অন্য কাউকে পছন্দ করে, তাই এখন তোমার সাথে ব্রেকআপ। এই কথা শুনে নোয়া কান্না করতে থাকে আর হাঁটু ভেঙে বসে তার কাছে ক্ষমা চেতে থাকে, কিন্তু তার বয়ফ্রেন্ড কোনো কথা শুনে না। এরপর নোয়া বিচে দাঁড়িয়ে কান্না করছিল। তখন একটা ছেলে এসে তাকে ক্যাপ পরিয়ে দেয়। পরে আমাদের জিউনকে দেখানো হয় সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তখন গাউল তাকে মেসেজ করে জানায়, আমাদের দুজনের লেখা গান আমি বানিয়ে ফেলেছি। আর ওই গান শুনে জিউন কান্না করতে থাকে। পরে সে অফিসে আসে। তার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না এবং অনেক ভুল করছিল। তাই সিউ তাকে জানায়, মনে হয় আমি তোমাকে আমার টিমে নিয়ে অনেক বড় ভুল করেছি। বারবার একই ভুল করা মানা যায় না, এটাই তোমার লাস্ট চান্স। তারপর জিউন আর নোয়া দেখা করে। নোয়া জিউনকে বলে, আমাদের সম্পর্ক ছিল 7 বছর পুরনো, কিন্তু ব্রেকআপ করতে 7 দিনও লাগলো না। এরপর দুই ছেকাখোর দুইজনের কষ্ট একজন আরেকজনের কাছে শেয়ার করে। পরের দিন সিউ লক্ষ্য করে জিউন আজকে অফিসে সবার আগে চলে এসেছে আর জিউন খুবই দ্রুত তার কাজ কমপ্লিট করতে থাকে। তারপর তারা চলে আসে ল্যাবে। আজকে বরফে গোলা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। সবাই এটা দেখে খুশি হয়ে যায়, কিন্তু সিউ দেখে বলে, আরো পরিষ্কার করা লাগবে। এইটা বলে সে চলে যায়। এরপরে সিউ জিউনকে বলে, আজকে সন্ধ্যায় কি তোমার কোনো প্ল্যান আছে? জিউন জানায় না। সিউ বলে, তাহলে আমরা বারে যাব। পরে তারা বারে চলে আসে। তখন সিউ এর বন্ধু জুসের মধ্যে গোল বরফ দেয়। এটা দেখে জিউন বলে, এই গোল বরফ তো অনেক ক্লিয়ার। তখন সিউ এর বন্ধু বলে, এই বরফ বানানোর জন্য 48 ঘন্টা বেশি টেম্পারেচারে রাখতে হয়। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে বাইরে হাঁটছিল। তখন সিউ জিউনকে বলে, তোমার কালকে কি হয়েছিল? জিউন জানায়, ব্রেকআপের চিন্তা একটু ডিপ্রেশনে ছিলাম, আর হবে না, সরি। সিউ বলে, তুমি কি আবারও ব্রেকআপ করেছো? জিউন জানায়, না, এতদিন ব্রেকআপ হয়নি, কিন্তু এখন সত্যি সত্যি ব্রেকআপ হয়ে গিয়েছে। তারপর জিউন বলে, কিছু বছর আগে আমার একটা বন্ধু বলেছিল একটা গান বানিয়ে পাবলিশ করবে, কিন্তু
গানটা অর্ধেক ছিল। হঠাৎ কালকে আমাকে ওই গানটা সম্পূর্ণ করে পাঠিয়েছে। পরের দিন সিউ আবারও গোল বরফ দেখছিল। আজকের বরফ আগেরগুলোর তুলনায় প্রচুর ক্লিয়ার, কিন্তু সিউ এবারও রিজেক্ট করে দেয়। কেউ বুঝতে পারে না এই সিউ এর সমস্যা কি। পরে সবাই এই গোল বরফের কোয়ালিটি বাড়ানোর জন্য প্রচুর পরিশ্রম করতে থাকে। পরে সিউ আবারও বরফ দেখে এবং আবারও রিজেক্ট করে দেয়। পরে সিউ জিউনকে বলে, আমাদের বরফের মাঝখানে যে সাদা অংশ থাকে সেটা আসলে গ্যাস। এই গ্যাস বের করার জন্য আমাদের নিচ থেকে ঠান্ডা করতে হবে এবং ঠান্ডা করতে করতে উপর পর্যন্ত আসতে হবে, তাহলে গ্যাস উপর থেকে বেরিয়ে যাবে আর সাদা অংশ থাকবে না। এই খবরটা ল্যাবে পাঠিয়ে দাও। পরে জিউন চলে যায়। তখন সিউ লক্ষ্য করে জিউন তার জন্য কিছু খাবার দাবার রেখে গিয়েছে আর নোটে লিখে গেছে, এইসব খেলে আপনার পেট বড় হবে না। পরে জিউন চলে আসে বাজার করতে। তখন তার সাথে সিউ এর দেখা হয়, কিন্তু দুজনই বিদায় নিয়ে চলে যায়। পরে আবারও তাদের দেখা হয়। পরে তারা দুজন একসাথে বাজার করে। তারপর সিউ জিউনকে গাড়িতে করে লিফট দেয়। জিউন লক্ষ্য করে সিউ এর গাড়িও একদম পরিষ্কার। পরে জিউন বলে, তাহলে আপনার কাছেও গাড়ি আছে? সিউ বলে, দরকার পড়লে বের করি। তখন সিউ গাড়িতে একটা পুরোনো গান বাজায় আর বলে, আমি যার সাথে থাকতাম সেও এই গানটা অনেক পছন্দ করে। জিউন বলে, আপনি কি মিস জয়ের কথা বলছেন? সিউ বলে, না, আমার মা। তারপর সিউ জিউনের বাসার নিচে চলে আসে। তখন সেখানে গাউল এসে পড়ে আর বলে, এই বাজারগুলো আমাকে দাও, আমি উপরে রেখে চলে যাব। এরপর সিউ বলে, তুমি কি এই লোকটাকে চিনো? জিউন বলে, হ্যাঁ, আমার এক্স বয়ফ্রেন্ড। তখন সিউ বিদায় নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জিউন বলে, স্যার আপনি কি কিছুক্ষণ আমার সাথে এখানে থাকতে পারবেন? এটা দূর থেকে দেখছিল গাউল। গাউল তখন সিউকে বলে, আপনি চলে যান, জিউনের সাথে আমার কিছু কথা আছে। কিন্তু সিউ বলে, আমারও ওর সাথে কিছু কথা আছে, আগে তুমি শেষ করো। জিউন তখন বলে, ইনি হচ্ছেন আমার বস, আমাদের কাজের বিষয়ে কিছু কথা আছে। তারপর গাউল আর সিউ পরিচয় হয়। তখন গাউল সিউকে বলে, জিউনকে কাজে বেশি চাপ দিবেন না। সিউ বলে, ওকে কাজের চাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। এরপরে দুজন হাত চাপাচাপি করতে শুরু করে। এটা দেখে জিউন তাদের হাত ছাড়িয়ে দেয়। তারপর গাউল জিউনকে তার কনসার্টের টিকিট দেয় আর সেখানে যেতে বলে, কিন্তু জিউন বলে, আমি আসতে পারবো না, আমার কাজ আছে। এইটা শুনে গাউল সিউকে বলে, আমার কনসার্টের দিন ওকে জলদি ছুটি দিয়ে দিবেন। উত্তরে সিউ বলে, এটা আমি কিভাবে দিব? জিউন যদি চায় তাহলে যাবে, না চাইলে যাবে না। তারপর গাউল জিউনকে আসতে বলে চলে যায়। তারপর সিউও চলে যায়। পরের দিন সিউ আবারও সে গোল বরফ দেখছিল। অবশেষে সিউ আজকে বরফে রাজি হয়ে যায়। তাই সবাই খুশিতে পাগল হয়ে যায়। সবাই তখন বলে, এই খুশির দিনে আমাদের উচিত টিম ডিনার করা। কিন্তু সবাই ভাবছিল সিউ তাদের সাথে যাবে না। তখন সিউ বলে, আমিও যাব, কিন্তু পার্টি আমার তরফ থেকে। তারপর তারা চলে আসে পার্টি করতে। তখন সিউ লক্ষ্য করে জিউন বারবার ফোনের টাইম দেখছিল। তাই সিউ জিউনকে বাইরে নিয়ে এসে বলে, এই কনসার্টে যাওয়া কেমন জানি? জিউন জানায় ওর সাথে প্রেম করার আগে আমরা ভালো বন্ধু ছিলাম। সিউ জানায় ব্রেকআপ করলে তো বন্ধুত্ব শেষ হয়ে যায়। জিউন বলে, আপনি যে মিস জয়ের সাথে ব্রেকআপ করেছেন তার সাথে বন্ধুত্ব কি শেষ করেছেন? সিউ জানায়, হ্যাঁ। আচ্ছা, তুমি এখনো গাউলকে পছন্দ করো তাই না? জিউন জানায়, না, এমন কিছু না। সিউ জানায়, তাহলে তুমি কনসার্টে যেতে পারো। তারপর জিউন চলে আসে কনসার্টে। তারপর গাউল সেখানে সুন্দর একটি গান পরিবেশন করে। তখন আমাদের সিউদেরকে দেখানো হয়। সেখানে সবাই সিউকে বলছিল, স্যার আপনি জিউনকে যেতে কেন দিয়েছেন? সিউ জানায়, আমার মনে হয় যেতে দিয়ে ভুল করেছি। পরে আমরা দেখি গাউল সবাইকে বলছিল, একদিন আমার টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না। তখন আমি আমার গার্লফ্রেন্ডের জমানো টাকা চুরি করেছিলাম তার ব্যাংক থেকে। কিন্তু পরের দিন দেখি সে অন্য একটা ব্যাংক নিয়ে এসেছে, যেটা খুলে টাকা বের করা খুবই সহজ। আমি তো গান ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার চুরি করা টাকা পরিশোধ করতে হবে। তারপর গাউল গান গাইতে শুরু করে আর জিউনের পুরনো স্মৃতি সব মনে পড়তে থাকে। পরে গান শেষ হলে জিউন চলে যেতে থাকে, কিন্তু তখন গাউল এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে বিয়ে করবে? পরের দিন সিউ চলে আসে অফিসে। সে লিফটে ওঠার পর জিউনও আসে। তখন সিউ বলে, সবকিছু কি মিটমাট হয়ে গিয়েছে? জিউন জানায়, না, এবার সত্যি 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 গুড বাই হয়ে গিয়েছে। তখন সিউ বলে, তাহলে আমার মনে হয় তুমি ছুটির দিনে ফ্রি থাকবে। পরে আমরা দেখতে পাই ওই দিন গাউলের সাথে জিউনের কি হয়েছিল। আসলে ওই দিন গাউল জিউনকে বলছিল, আমি জলদি খুবই বড় একটা প্রমোশন পাবো, তারপর আমরা একটা সুন্দর বাড়ি কিনে নিব, তাই প্লিজ সবকিছু ঠিক করে ফেলো, আর আমি তোমাকে ছাড়া কোথাও ঘুরতেও যাব না। তখন জিউন বলে, তুমি ঘোরার নাম বলে বেশি বেশি পার্ট টাইম জব করেছো, তুমি যেরকম আছো সেরকমই থাকো। আমি আজকে তোমাকে ওইরকমই দেখেছি যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। আমার জন্য কখনো নিজেকে বদলিও না। আর এখন আমাদের এই সম্পর্ক এখানে সমাপ্ত করা উচিত। আর এখানে তাদের সম্পর্ক গুড বাই হয়ে যায়। এই বিষয়ের জন্য জিউন অনেক কষ্ট পায়। পরে অফিসে নোয়া জিউনকে বলে, তাহলে বলেন, চেকা খাওয়ার পর আপনি কতদিন কান্না করেছেন? আপনার সবকিছু মিটমাট করা উচিত ছিল। জিউন জানায়, এমনিও তার সাথে আবারও ব্রেকআপ হয়ে যেত, তাই আগে আগে ব্রেকআপ করে নিয়েছি। তখন সেখানে সিনারি নামক একজন মহিলা আসে। তিনি জিউনকে বলে, আমি শুনেছি আপনি ছুটির দিনে ফ্রি আছেন, তাই আমার মনে হয় আপনি ফ্রি সময় আমাদের সাহায্য করতে পারবেন। তারপর সিনারি বলে, আপনার চেহারা এমন হয়ে গিয়েছে কেন? সিউ স্যার কি আপনার উপর বেশি চাপ দেয়? তারপর নোয়া আর সিনারি
সিউকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে। এইটা শুনে জিউন বলে আরে উনি সবার সাথে মিশেন না, কিন্তু উনি খুব দয়ালু মানুষ। এটা শুনে নোয়া বলে আপনি সিউ স্যারের পক্ষে কথা বলছেন, আপনাদের দুজনের মাঝে কি কিছু চলছে? এইটা শুনে জিউনও সিউর ব্যাপারে খারাপ মন্তব্য করতে শুরু করে, কিন্তু পরে দেখে সিউ পিছনে দাঁড়িয়ে সব শুনছে। সিউকে দেখে নোয়া আর সিনারি চলে যায়। তখন জিউন সিউকে বলে স্যার আমি যে মাত্র কিছু বলছিলাম ওইটা কি শুনেছেন? সিউ বলে কোন কথা? আমার ব্যাপারে গবেষণা? তখন জিউন ক্ষমা চাইতে থাকে। সিউ বলে যদি এটা জিউন ম্যাম বলে থাকে তাহলে মনে হয় সত্যি কথা। তখন সিউয়ের ঘাড়ে একটা শিয়াল চলে আসে আর একটা হাসি দেয়। পরে জিউন কাজ করার সময় তার মাথায় সিউয়ের কথা বাঁচতে থাকে। তখন সেখানে জিউনের পুরনো বস আসে আর সিউকে বলে তাহলে গোলবরফ লঞ্চ করার জন্য প্রেজেন্টেশন কি তুমি দিবে? সিউ জানে না। তারপর তিনি জিউনকে বলে তাহলে জিউন তুমি প্রেজেন্টেশনের একটা স্ক্রিপ্ট তৈরি করো। তখন সিউ বলে প্রেজেন্টেশন মিস জিউন নিজে দিবে, কারণ এটা জিউনের বুদ্ধি ছিল আর প্রথম থেকে তিনি এই বিষয়ে কাজ করেছে। এইটা শুনে তো পুরোনো বসের মাথায় আকাশ ভেঙে পড়ে। পরে অফিস শেষে জিউন ভাবতে থাকে যে একা একা পুরো প্রেজেন্টেশন কিভাবে দিবে। এরপর নোয়াকে দেখানো হয়, সে একটা ক্লাসে এসে বসে। তখন একটা ছেলে এসে তাকে বলে তোমার নাম্বারটা দাও। নোয়া বলে সরি আমার বয়ফ্রেন্ড আছে। ছেলেটি বলে আমি এই ক্লাসের মনিটর, তাই সবার নাম্বার জমা করতে বলা হয়েছে। তারপর নোয়া তার নাম্বার লিখে দেয়, তাহলে আমি এই নাম্বারে যোগাযোগ করব, পরের বার আমার ক্যাপ নিয়ে এসো। এটা বলে সে তার টুপি খুলে। আসলে এই ছেলেটা বিচে নোয়াকে ক্যাপ পরিয়ে দেওয়া ছেলেটি। তারপর সিউকে দেখানো হয়, কিছু বাচ্চা সিউকে বলছিল তাদের খেলার বল গাছে আটকে গেছে, সিউ যেন সেটা নামিয়ে দেয়। কিন্তু সিউ বলে আমি ওইটা কিভাবে নামাবো, গাছ তো অনেক লম্বা। কিন্তু বাচ্চারা মানে না। কোনো উপায় না পেয়ে সিউ কোনোভাবে বল নামিয়ে দেয় আর এইসব পিছন থেকে দেখছিল জিউন। তারপর বাচ্চারা সিউকে উপহার হিসেবে একটা চকলেট দেয়। তারপর তারা চলে আসে বেসবল স্টেডিয়ামে প্রেজেন্টেশন ইভেন্টে। তখন একজন মহিলা জিউন আর সিউকে প্রোডাক্ট প্রেজেন্টেশনের জন্য বেসবলের জার্সি দেয় এবং পড়তে বলে। সিউ ওই জার্সি পরে আসলে তো সবাই অবাক হয়ে যায় আর বলে দেখে মনে হচ্ছে সত্যিকারের প্লেয়ার এসে পড়েছে। তারপর তারা শুরু করে তাদের কোম্পানি গোলবরফ বানানোর ফ্রিজের প্রেজেন্টেশন বা স্পন্সর। তখন কিছু মেয়ে এসে সিউয়ের কাছে তার অটোগ্রাফ চায়। সিউ বলে আমি কোনো প্লেয়ার নই। তারপর জিউন আর সিউ চলে আসে বেসবল খেলা দেখার জন্য। তখন সেখানে জিউনের উপর বল ছুটে আসতে থাকলে সিউ সেটা ধরে ফেলে আর জিউন দেখে সিউয়ের হাত লাল হয়ে গিয়েছে। তখন সেখানে কিস টাইম শুরু হয় আর সবাই ভাবতে থাকে সিউ আর জিউন কাপল, তাই তারা বলতে থাকে তোমরাও কিস করো। আর এইসব লাইভ হওয়ার কারণে জিউনের মাও দেখে ফেলে, কিন্তু সিউ পরিস্থিতি সামলানোর জন্য সেখানে একটা পুতুলকে কিস করে। তারপর ইভেন্ট শেষ হলে জিউন সিউকে ধন্যবাদ জানায় আর সিউ জিউনকে বলে চলো আমি তোমাকে গাড়িতে করে নামিয়ে দিব। জিউন বলে সরি আমার একটা জরুরি কাজ আছে। তারপর জিউন চলে আসে তার মায়ের সাথে দেখা করতে। তার মা আবারও বিয়ে নিয়ে কথা বলতে শুরু করে আর বলে ওই ছেলেটা কে, বেসবল ম্যাচে আমরা সব দেখেছি। এইসব শুনে জিউন রাগ করে চলে যায়। তার পরের দিন জিউন একটা রেডিওতে গান শুনছিল, কিন্তু হঠাৎ রেডিওটা নষ্ট হয়ে যায়। তাই সে চলে আসে রেডিওটা ঠিক করতে, কিন্তু লোকটি জানায় ম্যাডাম এই 1900 দশকের রেডিও পেলেন কোথায়? এটা তো এখন ঠিক করা মুশকিল। আর আমরা জানতে পারি এই লোকটি আসলে জিউনের বাবা। তারপর জিউন দেখে লেন্সওয়ালা চশমা, যেটা সিউ জিউনের বাবাকে গিফট দিয়েছিল। এটা দেখে জিউন বলে এত দামি গিফট কে দিয়েছে? তার বাবা জানা একটা ছেলে উপহার দিয়েছে। আর তখনই সেখানে সিউ আসে, কিন্তু সিউ দেখার আগেই জিউন সেখান থেকে গায়েব হয়ে যায়। আর সিউ সেই রেডিওটা দেখে বলে এটা কি আমি ঠিক করতে পারি? তারপর সে এটা ঠিক করতে থাকে। তারপর জিউন অফিসে আসে আর সিউকে বলে স্যার আমি চাই আমি প্রেজেন্টেশন যেন ভালোভাবে দিতে পারি, তাই আপনি কি আমাকে শিখাবেন? সিউ জানায় তাহলে আমার ট্রেনিং এর জন্য প্রস্তুত হও। এইসব দূর থেকে দেখছিল জিউনের পুরনো বস আর কলিগ। তারপর সিউ জিউনকে বলে তুমি আজকে কয় কাপ কফি খেয়েছ? জিউন জানায় 4-5 কাপ। তখন তারা দেখতে পায় লিফটে মিস চই অর্থাৎ সিউয়ের এক্স। তারপর লিফটে আসে জিউনের পুরনো বস। তারপর তিনি মিস চইকে বলে আপনি কি শুনেছেন কয়েকদিন আগে একজনকে জোর করে প্রেজেন্টেশন করানো হয়েছিল, যে কারণে সে প্যানিক অ্যাটাক করেছিল এবং গুরুতর আহত হয়েছিল। কিন্তু সিউ আর জিউন বুঝতে পারে তাদেরকে ভয় দেখানোর জন্য এই ব্যাটা এসব বলছে। তারপর নোয়াকে দেখানো হয়। নোয়া সেই ক্যাপওয়ালা ছেলেটিকে কল দিয়ে জানায় আমার ক্যাপটা দরকার, তাই তুমি কি নিয়ে আসতে পারবে? তাই নোয়া চলে আসে ক্যাপ দিতে। এসে দেখতে পায় ছেলেটি একটি বারে মিউজিশিয়ান হিসেবে কাজ করে। তারপর ছেলেটি এসে বলে আমি যদি তোমাকে আমার সাথে দেখা করতে বলতাম তাহলে আসতে না, তাই ক্যাপের বাহানা নিয়েছি। তখন নোয়া বলে তোমার বয়স কত? ছেলেটি বলে 23। নোয়া এটা শুনে বলে ভাই আমি তোর থেকে 6 বছরের বড়, আমার বয়স 29। এইটা বলে নোয়া চলে যেতে থাকে। তখন ছেলেটি বলে আরে দেখো ওই যে নোয়ার এক্স বয়ফ্রেন্ড।
তাই নোয়া আবারও ছুটে আসে, কিন্তু দেখতে পায় এই ছেলেটি মিথ্যা বলেছে। তখন নোয়া বলে, তুমি আমার বয়ফ্রেন্ডকে কিভাবে চিনো? আসলে সেই দিনের ঘটনা এই ছেলেটিও দেখেছিল। তারপর ছেলেটি নোয়াকে বলে, তাহলে এখন কি প্রতিশোধ নিতে চাও? চলো আমরা দুজন মিলে প্রতিশোধ নিই। এটা শুনে নোয়া বলে, মনে হয় তোমার মাথা তার ছিঁড়ে গিয়েছে। এটা বলে সে চলে যায়। তারপর বাইরে আসার পর তার বান্ধবীরা তাকে মেসেজ দিয়ে বলতে থাকে, আমরা শুনেছি তোর নাকি ব্রেকআপ হয়েছে। এইসব শুনে নোয়া আবারও ছেলেটির কাছে আসে আর বলে, চলো প্রতিশোধ নিই। পরে আমরা সিউকে দেখতে পাই। সিউ দেখে অফিস টাইম শেষ হওয়ার পরও জিউন কাজ করছে, আর সে লক্ষ্য করে তার চেহারা ফ্যাকাশে হয়ে আছে। পরে সে বুঝতে পারে জিউনের আসলে জ্বর চলে এসেছে। তারপর সিউ জিউনকে বাসায় নিয়ে আসে। তারপর সিউ জিউনকে বিশ্রাম করতে বলে চলে যায়। জিউন ঘুম থেকে উঠে দেখে গাউলো এসেছে, কিন্তু এগুলো ছিল তার কল্পনা। বাস্তবে সেখানে ছিল সিউ। পরের দিন ছিল প্রেজেন্টেশন, কিন্তু জিউন দেখে সে লেট হয়ে গিয়েছে। কয়েক মিনিট আগে জিউন চলে আসে। তারপর জিউন প্রেজেন্টেশন দেওয়া শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর তার কানে একটা বিকট শব্দ ভেসে ওঠে, আর তাকে ছোট করে যারা কথা বলেছিল সেগুলো মনে পড়তে থাকে। এটা বুঝতে পেরে সিউ দূর থেকে তাকে ইশারা দিয়ে তাকে শান্ত হতে বলে। তারপর সে প্রেজেন্টেশন দেওয়া শুরু করে এবং সফলভাবে সম্পন্ন করে। তারপর সিউ জিউনকে নিয়ে চলে আসে রেস্টুরেন্টে। সিউ এর আইব্রো কুচকে যায়। এটা দেখে জিউন বলে, কি হয়েছে, খাবার কি ভালো না? সিউ জানায় অনেক ভালো। তারপর জিউন বুঝতে পারে সিউ এর কাছে যখন কিছু ভালো লাগে তখন সিউ এর আইব্রো কুচকে যায়। তার পরের দিন শুরু হয় আবারও সেই ব্যস্ততম এবং বিরক্তিকর ট্রেন যাত্রা। তখন অফিস গ্রুপে লি নামের একটি লোক সবাইকে মেসেজে বলে, আমি লি, আমি গত 3 বছর ধরে ছুটিতে আছি আমার অসুস্থতার কারণে। 3 বছর আগে আমার একটা প্রেজেন্টেশন ছিল, কিন্তু তার আগে আমি প্যানিক অ্যাটাক করি, যার কারণে আমি অনেক চিন্তা ছিলাম। কিন্তু তখন কেউ একজন এসে আমাকে সাহায্য করে এবং সাহস দিয়েছিল আর বলেছিল প্রেজেন্টেশনের থেকে নিজের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। তিনি এমন একজন মানুষ যিনি কারোর সাথে কথা বলেন না এবং হাসেও না। উনি হচ্ছেন থ্রিনোম্যান। কিছু মানুষের জন্য তিনি একজন খারাপ বস, কিন্তু আমার কাছে তিনি একজন ভালো মানুষ যিনি আমার জীবন বাঁচিয়েছে। আমি আবারও কাজে ফিরছি। আর আমরা বুঝতে পারি লোকটি আসলে এতক্ষণ সিউয়ের কথাই বলছিল। পরে জিউন দেখে সিউ আর মিস চই ব্রেকআপের পরও তারা একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন। আর এখানে শেষ হয় এই ড্রামার 3 এবং 4 এপিসোডস। হয়তো পরবর্তী এপিসোডে জানতে পারবো যে সিউয়ের সাথে জিউনের বাবার কি সম্পর্ক, আর লি নামের এই লোকটি অফিসে আসার পর কি কি ঘটনা ঘটে। পরবর্তী এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।